Hello friends, welcome to my YouTube channel The Web as Education. So friends, টার্গেট WB প্রাইমারি টেট ইন্টারভিউ 2022 তাকে লক্ষ্য করে আমরা যে ক্লাসটা শুরু করেছিলাম ভাইবার যে 5 নম্বর এবং ডেমোর যে 5 নম্বর রয়েছে টোটাল 10 নম্বর। তো সকলে জানো ইন্টারভিউ কিন্তু খুব তাড়াতাড়ি নোটিশ বার হবে, অনেকেই ডিমোটিভেশন হচ্ছে। দেখো সমস্ত বিষয় কিন্তু একটার উপরে ডিপেন্ড করছে, সেটা হচ্ছে ভ্যাকেন্সি। কারণ যেহেতু 2022 টেটের ক্যান্ডিডেটের সংখ্যা 2017 মতো নয়, এখানে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট এবং হিউজ ভ্যাকেন্সি একটা দরকার। যার জন্য আমি ভিডিও শুরুতে সকলকে বলবো যে 26 তারিখ যেহেতু কলকাতাতে একটা তোমাদের আন্দোলন রয়েছে, সেখানে অবশ্যই সকলে উপস্থিত হোক, পায়ে পা মিলান সকলে একসাথে, যাতে করে এই ভ্যাকেন্সির সংখ্যাটা যথেষ্ট পরিমাণে সরকারের দৃষ্টি আকর্ষণের মধ্য দিয়ে যত আসে, তাকে উদ্দেশ্য করে কিন্তু সকলে প্রত্যেক জেলা থেকে প্রত্যেক প্রান্ত থেকে যারা 2022 স্টেট কোয়ালিফাইড 2 বছরের পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড, তারা অবশ্যই কিন্তু সেখানে উপস্থিত হোক। তো দেখো আজকে যেটা ক্লাস, সেটা হচ্ছে ক্লাস নাম্বার 39 অর্থাৎ 39। এর আগে আমি 38টা ক্লাস দিয়েছি, কালকে ক্লাস আপলোড করতে পারিনি। এখনও তোমরা বুঝতে পারছো আমার গলার আওয়াজ ঠিক নেই, যদিও শরীরটা অনেকটাই খারাপ আছে, কিন্তু তাও চেষ্টা করছি তোমাদের ক্লাস দেওয়ার। তো আজকে যেটা ক্লাস সেটা হচ্ছে সহজ পাঠ বইয়ের সমস্ত যে প্রশ্ন রয়েছে সেটার পার্ট 2। আর এই প্রশ্নগুলোর সমস্ত কিন্তু আমি কালেক্ট করলাম এই কিছুদিন, কালকে যেহেতু আমি ক্লাস করাতে পারিনি, কিন্তু 2017-তে এখান থেকে কিন্তু প্রশ্ন করেছিল, আর সেই প্রশ্নগুলো কিন্তু নেওয়া। তো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো, এবং প্রত্যেকটা ভিডিও প্লেলিস্টে গিয়ে দেখো চ্যানেলের এক এক করে, প্রত্যেকটা কিন্তু হেল্পফুল। এবং যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত নাও, দ্য ওয়েব এডুকেশন চ্যানেলের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। আমি লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, প্লেলিস্টের লিঙ্ক এবং টেলিগ্রামের লিঙ্ক। ওখানে টেলিগ্রামে কিন্তু আমি বলতে চাই যে ফ্রি অফ কস্ট সমস্ত পিডিএফ তোমরা পেয়ে যাবে, এবং খুব তাড়াতাড়ি একটা আমি কম্বাইন্ড একদম পুরো ফুল পিডিএফ, যেটা আমার প্রশ্ন 2017 সালের থেকে যে প্রশ্ন সেগুলো, এবং কিছু আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি একটা প্রোভাইড করব, যেটা হয়তো পে করতে পারে, পে দিয়ে হতে পারে হয়তো। তো দেখা যাক কত কি পের পিডিএফ আমি বলতে পারি, এখন বলতে পারছি না, কারণ যে টাইপিং করছে তার উপরে ডিপেন্ড করছে, কারণ উনি কত নেয়, আমার কোনো দরকার নেই পয়সার, শুধু উনি কত নেবেন সেটার উপরে ডিপেন্ড করছে। ওকে, তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, অনেক কাজে দিবে, হেল্পফুল। এবং ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলের পাশে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। যারা ভিডিওটা এই মুহূর্তে দেখছো প্রত্যেকে একটা একটা লাইক করো, কারণ লাইক অনেক কম হচ্ছে। এবং কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও কী কী প্রশ্ন চাইছো, কী অসুবিধা, কী সমস্যা, সমস্ত কিন্তু খুলে বলো, দাদা হিসেবে, ভাই হিসেবে, স্যার হিসেবে জানাও। ওকে, তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। শরীরটা ঠিক নেই বলে আমি আজ পিপিটিটাও ঠিকভাবে বানাতে পারলাম না, কারণ নিজেই তৈরি করতে হলো আজকে। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, অনেক প্রশ্ন কিন্তু পার্ট 1-এ কিন্তু ছিল, কিন্তু কিছুগুলো প্রশ্ন ছেড়ে যাওয়ার জন্য এখানে উল্লেখ করেছি। ওকে, প্রথম প্রশ্ন বলছে যে সহজ পাঠ বইটি কত ভাগে বিভক্ত। তো আমরা সকলে জানি কি সহজ পাঠ যে বইটি সেটি 4টি পাঠ রয়েছে। কি কি? সহজ পাঠের প্রথম ভাগ রয়েছে, সহজ পাঠ দ্বিতীয় ভাগ রয়েছে, সহজ পাঠ তৃতীয় ভাগ রয়েছে, এবং সহজ পাঠ চতুর্থ ভাগ। এই মোট 4টি ভাগ। তাহলে কি বলবে যে সহজপাঠ বইটি কয়টি ভাগে বিভক্ত? না, 4টি ভাগে। প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ, চতুর্থ ভাগ। 1337 বঙ্গাব্দের বৈশাখ মাসে শান্তিনিকেতনের শিশুদের পড়ানোর জন্য রবীন্দ্রনাথ সহজপাঠ প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগ প্রকাশ করেন। অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন শান্তিনিকেতনে ছিলেন, তখন শিশুদের পড়ানোর জন্য সহজপাঠে 1337 বঙ্গাব্দে, আবার বলছি 1337 বঙ্গাব্দের বৈশাখ মাসে, সরি অনেক সর্দি হয়ে গেছে তাই ক্লাস করতে একটু অসুবিধা হচ্ছে, তো একটু অ্যাডজাস্ট করো সকলে। শান্তিনিকেতনের শিশুদের পড়ানোর জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সহজপাঠের প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগ প্রকাশ করেন, এবং পরবর্তীকালে তৃতীয় ও চতুর্থ ভাগও প্রকাশিত হয়, যদিও এর সব লেখা রবীন্দ্রনাথের নয়। এখান থেকে একটা প্রশ্ন করেছিল, আচ্ছা এই যে সহজপাঠের যে যদি বললে যে প্রথমে 4টি ভাগ, তাহলে বলো তো এই 4টি ভাগের মধ্যে কোনগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের? না, বলবে প্রথম ও দ্বিতীয় ভাগ। তাহলে সব কয়টি কি রবীন্দ্রনাথ ঠাকুরের নয়? না, বলবে না। তৃতীয় চতুর্থ ভাগ প্রকাশিত হলেও এই লেখাগুলো কিন্তু রবীন্দ্রনাথের লেখা নয়। ওকে, আই হোপ বোঝাতে পারছি। ক্লাসটা পেশেন্স ধরে দেখো, সকলে কিন্তু হবু শিক্ষক, এবং প্রত্যেকটা কিন্তু প্রশ্নের একটা ইম্পর্টেন্স রয়েছে। শুধু পিডিএফের আশায় থেকো না, কারণ পিডিএফ আকারেই বইয়ের মধ্যে বা ফোনের মধ্যে থেকে যাবে। ক্লাসগুলো বোঝার চেষ্টা করো, শুনো, বারবার শুনো, একবার না হয় দুবার, না হয় 3বার, খাতায় নোটস করো এবং অবশ্যই পড়ো। কারণ ইন্টারভিউতে যদি 10-এর মধ্যে 8-9 যদি কেউ টার্গেট না করো, কেউ যদি বলো আমার 2-3-এর মধ্যে হয়ে যাবে, ভুল ধারণা। তুমি 2-3-ও পেতে পারো, নাও পেতে পারো। সবই কিন্তু নির্ভর করছে যারা ইন্টারভিউ নেবেন এবং তোমার প্রশ্নের উত্তর দেওয়ার উপর। তাই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পেশেন্সে দেখো।
নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, যে সহজপাঠ কবে প্রকাশিত হয়? না সহজপাঠের যে প্রথম ও দ্বিতীয় ভাগ সেটা প্রকাশিত হয়েছিল শান্তিনিকেতনে, আমরা একটু আগে জানলাম, যেটা 1337 বঙ্গাব্দের বৈশাখ মাসে। এবং সহজপাঠের তৃতীয় ও চতুর্থ ভাগ এটা কিন্তু প্রকাশিত হয় 1347, অর্থাৎ তার 10 বছর পর 1347 বঙ্গাব্দে তৃতীয় ও চতুর্থ ভাগ প্রকাশিত হয়। নেক্সট প্রশ্ন দেখো, যে সহজপাঠ বইটি সাদা কালো কেন? অনেকে এই প্রশ্ন করেছে, বারবার আমি বলেছি, কিন্তু আবার উত্তরটা দিচ্ছি, যে সহজপাঠ বইটি সাদা কালো কেন। দেখো এখানে যেটা রয়েছে, যে সহজপাঠের প্রথম ও দ্বিতীয় ভাগ প্রকাশিত হয় শান্তিনিকেতনে 1930, সরি এটা 1937 হবে, 1937 সালে। আমরা যেহেতু বর্তমানে 37 বঙ্গাব্দে করবে, আমরা যেহেতু বর্তমানে রঙিন জগতে বাস করি, রঙিন ছবির রঙের উপর সব কিছু আকর্ষিত হয়, তবে বিষয়বস্তু মাঝে মধ্যে কি নগণ্য হওয়ার সম্ভাবনা থেকে যায়। তবে সাদা কালো ছবিতে বিষয়বস্তুটি রঙের ঊর্ধ্বে গিয়ে শৈল্পিক কার্যাবলীকে মনোগ্রাহী করে তুলেছে। অর্থাৎ এই যে ছবিগুলো, এগুলো কে লিখেছেন বলো তো? না এগুলো সবই অলঙ্করণ করেছেন নন্দলাল বসু। এবং তখনকার কি, যেহেতু সময়কালটা 1937 বঙ্গাব্দে, সময়কালটা চারিদিকে কি আমরা সকলে দেখবে, টিভিতেও দেখেছো যে তখনকার টিভি কি সাদা কালো যে ছবি, বিভিন্ন সিনেমাগুলো, তো এই সাদা কালোর মধ্য দিয়ে কি যে একটা যে রং বেরঙের ভাব, সেটা কিন্তু অনেকেই মুছে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং সাদা কালোর মধ্য দিয়ে কি শ্রদ্ধা জানাতে, তখনকার সময়ে কবিগুরুর শ্রদ্ধা জানাতে এখনও পর্যন্ত বইগুলো সাদা কালোই রাখা হয়েছে, যাতে করে বিষয়বস্তুটি রঙের ঊর্ধ্বে গিয়ে না শৈল্পিক কার্যাবলীকে মনোগ্রাহী করে তোলে, সেই জন্য সাদা কালো রাখা হয়েছে। ওকে, নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, যে সহজপাঠের বইয়ের প্রচ্ছদে কোন গাছের ছবি রয়েছে? তো আমরা এটা জেনেছি আগে, যে সহজপাঠের বইয়ের প্রচ্ছদে বট গাছটির ছবি রয়েছে, এবং তা হলো রাতের 3 পাহাড়ি বট গাছ। এই বট গাছটি শান্তিনিকেতনে রয়েছে, এটা মনে রাখবে। যে যদি বলে যে সহজপাঠের যে প্রচ্ছদে যে বট গাছটি রয়েছে এটি কোথায় রয়েছে, না বলবে শান্তিনিকেতনে। বট গাছটির নিচে যে সিঁড়ির মতো অংশ রয়েছে, সেখানে 3টে সিঁড়ির ধাপ রয়েছে বলে এই বট গাছটিকে 3 পাহাড়ি, অর্থাৎ প্রত্যেকটা ধাপকে বলা হচ্ছে বটগাছ বলা হয়। ওকে, নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, যে সহজপাঠ প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগের ছবির বৈশিষ্ট্য কী? তো সহজপাঠ প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগ 4টি ভাগ, তো প্রথম 2টি ভাগের ছবির বৈশিষ্ট্য যদি বলে কি, না কি বলবে, না সহজপাঠে প্রথম ভাগের ছবিগুলি বিশেষত হলো ছবিগুলো মোটা দাগের ছাপা ছবি, আর দ্বিতীয় ভাগের ছবিগুলো হচ্ছে রেখাচিত্র। এগুলির প্রধান বৈশিষ্ট্য হলো রেখাচিত্র, যা রং দিয়ে ভরাট করে এবং শিশুরা ছবি আঁকার আনন্দ পায়। এভাবে কিন্তু তোমরা যদি উত্তর দাও, অবশ্যই তোমরা কিন্তু পুরো মার্কস পাবে। আজ একটু বোঝাতে একটু আমার অসুবিধা হচ্ছে, শরীরটা ঠিক নেই বলে। তো অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। প্রত্যেকটা ভিডিও, প্রত্যেক দিন যে ভিডিও আপলোড হচ্ছে, তোমরা যদি অ্যানালাইসিস করো, 1 নম্বর থেকে ভিডিও দেখো, প্রত্যেকটা ভিডিও কিন্তু ইম্পর্টেন্স, এবং প্রত্যেকটা ভিডিওর কিন্তু একটা আলাদা গুরুত্ব রয়েছে, কারণ 2017-তে যেই সব প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্ন রয়েছে। ওকে, নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, বলছি সহজপাঠের, আমি একটু কালারটা চেঞ্জ করছি। ওকে, যে সহজপাঠের লেখাগুলো কি সত্যি সহজ? আপনার কি মনে হয়? এটা প্রশ্ন করেছিল। না কি বলবে, না আমার মনে হয় আসলে আপাততভাবে সহজপাঠ একটি শিশু পাঠ্য বই হলেও এর তাৎপর্য ও গুরুত্ব অত সহজ নয়। অত সহজ নয় বলতে কি, অনেক কিছুটা কঠিনের মধ্যে রয়েছে। শিশুদের কাছে এর তাৎপর্য নিছক পড়ার জন্য পড়া হলেও বড়দের কাছে এর গুরুত্ব কিন্তু অপরিসীম। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের শিশুদের জন্য এমন পাঠ্যপুস্তক চেয়েছিলেন যা শিশুরা নিজে নিজেই শিখবে। এখানে সহজপাঠের সহজ কথার কি বলছে, না সহজ কথাটির গুরুত্ব বেশি রয়েছে। কারণ কি, না এই সহজ যতটা না তার থেকে বেশি সহজাত, অর্থাৎ সহজপাঠ এক অর্থে সহজাত পাঠ। আর সহজাত বলতে আমরা কি জানি, না যে পাঠটা শিশুরা নিজের থেকে আপনা আপনি কিছু জিনিস অর্জন করবে, সেটা হচ্ছে সহজাত। শিশু নিজে নিজে শিখবে এবং এভাবে বর্ণ থেকে শব্দ, শব্দ থেকে বাক্যে পৌঁছাবে, বিভিন্ন কবিতা বলতে শিখবে, বিভিন্ন কবিতা পাঠ করতে শিখবে, বিভিন্ন বড় বড় পড়াগুলো পড়তে শিখবে, বিভিন্ন কিছু যুক্তাক্ষর রয়েছে সেগুলো ভালো করে বলতে শিখবে। এই সমস্ত বিষয় কিন্তু দেওয়া রয়েছে। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন কি বলছে, না সহজ পাঠের দ্বিতীয় ভাগের ছবিগুলি রেখায় কেন আঁকা হয়েছে? আবার প্রশ্ন এসেছে যে রেখায় কেন আঁকা হয়েছে।
না প্রকাশকের নিবেদনে বলা হয়েছে শিশুরা নিজে নিজে ছবিগুলি রং করে নিতে পারবে বলে সেগুলি রেখায় আঁকা হয়েছে। এতে বই পড়ার সঙ্গে 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 শিশুরা কি ছবি আঁকার আনন্দও পাবে। অর্থাৎ শিশুরা কি শুধুমাত্র কি বই পড়বে না, একটা প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর বাচ্চাদের বা প্রাইমারি প্রি প্রাইমারি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কী দেওয়া উচিত যে শুধুমাত্র বইয়ের মধ্যে যে মুখ গুঁজে থাকলো সেটা নয়, বিভিন্ন কারিকুলাম কো অ্যাক্টিভিটি রয়েছে, তার মধ্যে ছবি আঁকা, বইয়ের মধ্যে যে বিভিন্ন শূন্যস্থান ছবিগুলো রয়েছে সেগুলো কি ভরাট করবে রং দিয়ে। এভাবে তাদের কি পড়ার প্রতি যেমন একটা আকর্ষণ সৃষ্টি হবে, তাদের পাঠের প্রতি একটা মনোযোগী তৈরি হবে এবং পাঠটাও ভালোভাবে সহজভাবে আত্ম উপলব্ধি করতে পারবে এবং আয়ত্ত করতে পারবে। নেক্সট 8 নম্বর, বিদ্যাসাগরের বর্ণ পরিচয়ের সাথে সহজ পাঠের পার্থক্য কী? এই পার্থক্য কী বলেছে, এটা কিন্তু প্রশ্ন করেছি 2017 একটা উত্তর 24 পরগনার একটা স্টুডেন্টকে, অর্থাৎ যিনি এখন চাকরি পেয়ে গেছে আর কি। তো ওনাকে বলেছিল যে কি না বিদ্যাসাগরের বর্ণ পরিচয়ের যতটা ভাষা কঠিন, সহজ পাঠের ভাষা ঠিক ততটাই কি সাবলীল। অর্থাৎ সহজ পাঠের ক্ষেত্রে কি সাবলীল রয়েছে, আর বর্ণ পরিচয়ের ক্ষেত্রে একটু ভাষাটা কঠিন। ওকে, নেক্সট 9 নম্বর প্রশ্ন, যে সহজ পাঠের তৃতীয় চতুর্থ ভাগ এই দুটি যে ভাগ রয়েছে এটার বৈশিষ্ট্য কী? না কি বলবে না সহজ পাঠের তৃতীয় ভাগ লিখতে গিয়ে কবি ধরে নিয়েছেন যে শিশু এখন বাংলা পড়াটা ভালোভাবে রপ্ত করে ফেলেছে। অর্থাৎ কি প্রথম ভাগ দ্বিতীয় ভাগ তারা যখন শিখলো, তারা পড়তে শিখলো, অ আ ক খ এগুলো সব শিখে গেছে। তাই তিনি বাংলায় বিভিন্ন জনের লেখার সাথে পরিচয় করে দিয়েছেন কিছু কিছু সরল নির্বাচিত ছোট প্রবন্ধের মাধ্যমে। এই দিক দিয়ে এই ভাগটি গদ্য ও পদ্যের সরল সংস্করণ। সংকলনটির প্রধান বৈশিষ্ট্য জন্তু জানোয়ার, গাছপালা, প্রকৃতি ইত্যাদি নানা বিষয় রচনা করা হয়েছে। প্রশ্ন পড়তে পারে যে তৃতীয় চতুর্থ ভাগে কোন কোন বিষয় রয়েছে। না এই ভাগ দুটোতে রয়েছে কি জীবজন্তু রয়েছে, গাছপালা রয়েছে, প্রকৃতি, এইসব নিয়ে কিন্তু এর আলোচনা হয়েছে। নেক্সট 10 নম্বর প্রশ্ন, সহজ পাঠের প্রথম ভাগে যেসব বাংলা বর্ণ রয়েছে তার মধ্যে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ কতগুলি আছে? এক্ষেত্রে কি বলবে না সহজ পাঠের প্রথম ভাগে যেসব বাংলা বর্ণমালা রয়েছে তার মধ্যে স্বরবর্ণ আছে 11টি আর ব্যঞ্জনবর্ণ রয়েছে 33টি। অর্থাৎ এগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। ওকে, নেক্সট 11 নম্বর প্রশ্ন, কখন সহজ পাঠ পড়ানো শুরু করা উচিত? এটা তুমি একজন যখন শিক্ষক হবে তখন তো অবশ্যই তোমাকে ইন্টারভিউতে প্রশ্ন করতে পারে যে আচ্ছা বলুন তো আপনার মতে সহজ পাঠদানটা করানো কখন উচিত? না কি বলবে সহজ পাঠের প্রথম ভাগ পড়া শুরু করতে হবে বর্ণ পরিচয়ের পর। অর্থাৎ প্রথমে বর্ণ পরিচয় অবশ্যই একটা শিশুর ক্ষেত্রে দরকার। বইতে বলা হয়েছে এই বর্ণ পরিচয়ের পর পঠনীয় কিন্তু এই সহজ পাঠ পড়াটা। ওকে, তো অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো। এক্ষুনি দেখা মাত্র যারা দেখছো অনেকেই কিন্তু 100 200 500 1000 1K দেখছো, কিন্তু লাইকের পরিমাণটা কম, শেয়ার তো হচ্ছেই না, সেটা বাদ দাও, কিন্তু অন্তত লাইক এবং সাবস্ক্রাইবটা তো করো। কারণ এত কষ্ট করে যখন তোমাদের জন্য ভিডিওগুলো প্রোভাইড করা হচ্ছে ফ্রি অফ কস্ট, বর্তমানে কিন্তু ফ্রিতে দেওয়াটা একটা খুবই একটা দুরূহ ব্যাপার, কিন্তু আমি তোমাদের PDF ফ্রি প্রোভাইড করছি। প্লাস ক্লাসগুলো এত গুরুত্বপূর্ণ যে কোনো ইউটিউব চ্যানেলে কিন্তু এভাবে করায়নি। তাই বলবো অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ওকে, নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন কি বলছে যে সহজ পাঠের প্রথম ভাগে প্রথম ছড়া কোনটি? এটা কিন্তু প্রশ্ন করেছি, এটাও একটা প্রশ্ন করেছি যে সহজ পাঠের প্রথম ভাগে প্রথম ছড়াটি তুমি বলো তো কি? তাহলে তোমাকে অবশ্যই বইটি জানতে হবে। বইটি না সহজ পাঠের প্রথম ভাগের প্রথম পড়াটি কি? না বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ, ডালে আছে ফল, পাখি ফল খায় আর কি পাখা মেলে ওড়ে। তো এই কিন্তু কবিতাগুলো যে পড়াগুলো রয়েছে বা গদ্য পদ্যগুলো রয়েছে অবশ্যই 2-1টা করে কিন্তু জানা দরকার। কারণ তোমাকে প্রশ্ন করতেই পারে বা তোমাকে বলতেই পারে যে এই একটা কবিতা বলো সহজ পাঠের থেকে, তাহলে তুমি কী করে জানবে? বা প্রথম যে কবিতাটি রয়েছে সেটি বলো, বা পদ্যটি রয়েছে সেটি বলো, বা কোন গদ্যটি রয়েছে সেটা বলো। তো এগুলো কিন্তু মনে রাখবে। নেক্সট 13 নম্বর, বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, এই ছড়ার মাধ্যমে কি প্রকাশ পায়? না কি বলবে না এই ছড়ার মাধ্যমে ছোট ছোট বাক্যের মধ্য দিয়ে শিশুর চারপাশের জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার একটা প্রয়াস দেখা গিয়েছে। যেখানে কি বনে থাকে বা গাছে থাকে পাখি, তারা শিশুরা কি বুঝবে যে ঠিক অবশ্যই কিন্তু গাছে কি থাকে পাখি থাকে, বনে বাঘ থাকে, পাখি ফল খায়, পাখা মেলে ওড়ে, এই বিষয়গুলো তারা
জানবে এবং তারা সমস্ত দিক থেকে কি একটা শিশুর ক্ষেত্রে বা শিশুদের ক্ষেত্রে বাস্তব জগৎ তার চারপাশের পরিবেশ সম্পর্কে জ্ঞান দিলে তারা সেটার প্রতি রপ্ত করতে তাদের চাহিদা কিন্তু বৃদ্ধি পায়। নেক্সট 14 নম্বর প্রশ্ন, যে সহজ পাঠের প্রথম ভাগের শেষে যে বড় কবিতাটি রয়েছে সেটি কি? তো দেখো কি রয়েছে না, বড় যে কবিতাটা রয়েছে সেটা হচ্ছে কি না, বলবে আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব পার, কভু ভাবি মাছ হয়ে কাটিব সাঁতার, কভু ভাবি পাখি হয়ে উড়িব গগনে, কখনো হবে না সে কি ভাবি যাহা মনে। তো এই হচ্ছে একটা বড় একটা কবিতার লাইন। ওকে, তো এগুলো অবশ্যই জানবে এবং বইগুলো আমি বলবো যারা ভাই বোন রয়েছে সামনে তোমাদের বা বিদ্যালয়ের কাছের থেকে সংগ্রহ করে কিন্তু অবশ্যই এই প্রাক প্রাথমিক থেকে কিন্তু ক্লাস 5 অন্তত সমস্ত টেক্সট বুক পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক যেগুলো দেওয়া হয় পাশে রেখো। ওগুলোর থেকে ড্যামো বলো, কোনো প্রশ্ন উত্তর বলো, ইন্টারভিউতে 70% কিন্তু তোমাদের ওখান থেকে কভার হবে, আমি বলে দিচ্ছি 70% কিন্তু ওখান থেকে কভার হবে। এর কারণগুলো তোমরা দেখবে, অবশ্যই পেয়ে যাবে। ওকে, বা কাউকে জিজ্ঞেস করবে কেমন প্রশ্ন। নেক্সট 15 প্রশ্ন, সহজ পাঠের দ্বিতীয় ভাগের শেষে কোন কবিতা রয়েছে? আর সহজ পাঠের দ্বিতীয় ভাগের শেষে রয়েছে একটি কবিতা, সেটা হচ্ছে অঞ্জনা নদী তীরে, অঞ্জনা নদীর তীরে চন্দনী গায়ে পুরো মন্দিরখানা গঞ্জের বাঁয়ে, এভাবে কিন্তু কবিতাটি রয়েছে। তো এটা হচ্ছে সহজ পাঠের দ্বিতীয় ভাগের শেষের একটা কবিতা। নেক্সট 16 নম্বর প্রশ্ন, সহজ পাঠের প্রথম ভাগে মোট কতগুলি পাঠ রয়েছে? এটা কিন্তু ভিভিআই করে রাখো না, 10টি পাঠ রয়েছে প্রথম ভাগে। অবশ্যই এগুলো কিন্তু মনে রাখবে, কয়টি পড়া রয়েছে, কি রয়েছে, কয়েকটি পড়ার নাম, বিশেষ বিশেষ পড়া, এগুলো মনে রাখবে। ওকে, নেক্সট দেখো, সহজ পাঠ অনুযায়ী আদ্যনাথ বাবুর কন্যার নাম কি? তো আদ্যনাথ বাবুর কন্যার নাম হচ্ছে শ্যামা। এই ধরুন প্রশ্ন করেছে, তার জন্য আমি এই প্রশ্নগুলো তোমাদের রেখেছি, কারণ এগুলো অনলাইনের হিসেবে জিজ্ঞেস করে। নেক্সট দেখো, সহজ পাঠে কোন কোন বর্ণমালা গরুর গাড়ি চালায়? না কি বলবে, ম বর্ণমালা, ম হচ্ছে গরু গাড়ি চালায়। নেক্সট 19 নম্বর, সহজ পাঠে উদ্ধব মণ্ডলের কন্যার নাম কি? তো এখানে উদ্ধব মণ্ডলের কন্যার নাম কি? না সেটা হবে নিস্তারিণী। নিস্তারিণী হচ্ছে উদ্ধব মণ্ডলের কন্যার নাম। পুষ্করিণী শব্দের অর্থ কি? আমরা সকলে জানি কি, পুকুর। এগুলো সবই কিন্তু সহজ পাঠ বইয়ের প্রশ্ন। নেক্সট 21 নম্বর, কোন কোন বর্ণমালা বোঝা নিয়ে হাটে চলে? তো চ, ছ, বর্গীজ, ঝ, এই 4টি বর্ণ কিন্তু বোঝা নিয়ে হাটে চলে। দেখবে দেওয়া রয়েছে অ, আ, রস্বই দীর্ঘই, এভাবে রয়েছে। তো সেই প্রত্যেকটা কিন্তু প্রশ্ন রয়েছে। নেক্সট, কোন কোন বর্ণমালা আম পাড়ে? তো ত, থ, দ, ধ, এগুলো কি আম পাড়ে। পড়ার তো দেখবে বইগুলো পেয়ে যাবে। নেক্সট 23 নম্বর, সহজ পাঠ অনুযায়ী ছোট্ট মেয়ে রোদ্দুরে কী রঙের শাড়ি দেয়? না বেগুনি, এটা বেগুনি হবে, বেগুনি, বেগুনি বা বেগুনি, এটা কিন্তু মনে রাখবে। ওকে, নেক্সট 24 নম্বর প্রশ্ন, কোন কোন বর্ণমালা বাদল দিনে ঘরে ছাতা কিনে নিয়ে যায়? না তালবস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, এই 3টি বর্ণ কিন্তু একসাথে কি বাদলা দিনে ঘরে ছাতা কিনে নিয়ে যায়। নেক্সট দেখো প্রশ্ন, যে ব্যঙ্গমা ব্যঙ্গমী কি? না রূপকথায় বর্ণিত মানুষের মতো কথা বলে এমন পাখি, সেটা হচ্ছে ব্যঙ্গমা ব্যঙ্গমী। তো এই ছিল তোমাদের মোট 25টা প্রশ্ন এবং দ্বিতীয় পার্টের এখানেই শেষ, কিন্তু আর আশা করছি সহজ পাঠ থেকে সেরকম প্রশ্ন নেই। তো তোমাদের যদি কিছু প্রশ্ন মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা পার্ট 1টা দেখোনি সহজ পাঠের, আমি কিন্তু প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু পার্ট 1টা তোমরা অবশ্যই দেখবে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু বেল নোটিফিকেশানটি অন করো। দ্য ওয়েব এডুকেশন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমাদের জন্য হেল্পফুল এবং প্রত্যেকটা ভিডিওর নোটিশ কিন্তু তোমরা সঠিক সময় পেয়ে যাবে যদি নোটিফিকেশানটা অন করো। আর একটা রিকোয়েস্ট করব, সাবস্ক্রাইব অবশ্যই করো চ্যানেলটি, আর সাথে সাথে লাইক করো, কারণ লাইকে একটা দেখো একটা মোটিভেশন আসে লাইক করার মধ্যে। তো অবশ্যই চ্যানেলটি লাইক করো, ভিডিওটি লাইক করো, বন্ধুর সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করো, আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আর প্রত্যেকটা ভিডিও কিন্তু 1 নম্বর থেকে দেখা আজ থেকে শুরু করো, আর খাতায় নোটস করতে শুরু করো। পিডিএফের আশায় কিন্তু বসে থাকলে পিডিএফে হবে। ওকে, অবশ্যই আমি পিডিএফ প্রোভাইড করে দেবো, সেটা কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু চ্যানেলের সাথে যুক্ত থাকো, ক্লাসগুলো দেখো। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আবার যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, বা টেলিগ্রামে আমাকে জানাতে পারো। নিজে পার্সোনাল আমি মেসেজের উত্তর দেওয়ার জন্য আমি রেডি আছি। যারা এখনও পর্যন্ত আমার টেলিগ্রাম যুক্ত আছে সকলে জানি যে আমি কতটা ব্যস্তর মধ্যে থেকেও তোমাদের জন্য অ্যান্সার দেওয়ার চেষ্টা করি বা রিপ্লাই দিই। তো অবশ্যই পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, দ্য ওয়েব এডুকেশন চ্যানেলটি, এবং ভিডিওটি লাইক ও বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করো। ওকে, ধন্যবাদ, জয় হিন্দ।